হ্যালো সপ্তম শ্রেণীর বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ নিম্ন শ্রেণীর জীব এই চ্যাপ্টারটা নিয়ে কিছুটা পড়াশোনা করব। তো সময় নষ্ট না করে চলো আমরা চলে যাই আজকের পড়াশোনায়। তো চ্যাপ্টারের নাম যেহেতু নিম্ন শ্রেণীর জীব, তোমাদের মাথায় সবারই হয়তো একটা প্রশ্ন আসছে যে আচ্ছা, নিম্ন শ্রেণীর জীবটা আসলে কি? আহ, একটা চ্যাপ্টারই পড়তেছি নিম্ন শ্রেণীর জীব নিয়ে। তো স্বাভাবিকভাবে সবার এই প্রশ্নটা মাথায় আসা স্বাভাবিক যে নিম্ন শ্রেণীর জীবটা আসলে কি, কেন একটা জীবকে আমরা নিম্ন শ্রেণীর জীব বলতেছি, ও এমন কি পাপ করে দিল যে তাকে আমরা নীচ বলতেছি। সো তোমাদের বইয়ের গোটা সংজ্ঞা আছে যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এদেরকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়, যেটা ঠিক আছে। কিন্তু আমি মনে করি যে এটা একটা কাঁচা সংজ্ঞা, বা এটা আসলে পুরোপুরি ঠিক একটা সংজ্ঞা না। তুমি যদি একটু বুদ্ধিদীপ্ত আহ জান কারণ জানতে চাও যে, বা উত্তর জানতে চাও যে নিম্ন শ্রেণীর জীবটা আসলে কি, সেই ক্ষেত্রে আমরা চলো নিম্ন শ্রেণীর জীবের আসল যে সংজ্ঞা বা মানেটা সেটা একটু জেনে নিই। তো যেসব জীবে কোষ সুগঠিত না, অর্থাৎ কোষীয় সকল অঙ্গাণু থাকে না এবং দেহ গঠন সহজ হয়, তাদেরকেই নিম্ন শ্রেণীর জীব বলে। ওরে বাবা, এগুলা আবার কি? এত এত কথা, এত এত জটিল জটিল শব্দ! ভয়ের কারণ নাই, আমি এখনই সব বুঝিয়ে সিম্পল করে দিচ্ছি। আচ্ছা দেখো, আমরা মানুষ। মানুষ কি? মানুষ হচ্ছে একটা উন্নত শ্রেণীর জীব। তোমরা হয়তো জানো, না জানলেও আজকে জেনে নাও যে মানুষ হচ্ছে উন্নত শ্রেণীর জীব। আচ্ছা, মানুষ ছাড়াও আমাদের আশেপাশে গরু আছে, ছাগল আছে, অনেক পশু পাখি আছে, এরাও কি উন্নত শ্রেণীর জীব? অন্তত বিজ্ঞানের ভাষায় আর কি। তো কেন এরা আসলে উন্নত শ্রেণীর জীব? ওদের দেহের গঠনটা যদি দেখো, আমাদের মানুষের দেহ যদি একটু দেখো, আমাদের কত কত অঙ্গ দেখো। আমরা হাত পা আছে, মাথা আছে, ব্রেন আছে, ফুসফুস আছে। আমরা মানে কঠিন একটা অবস্থা, আমাদের দেহের গঠন যদি তোমরা একটু দেখো, অনেক কিছু আছে। তো নিম্ন শ্রেণীর জীবের দেহ যদি দেখো, ওদের দেহ এত এত গঠন, এত মানে এত এত জিনিস নেই। ওদের দেহের গঠনটা খুবই সহজ সরল, খুবই সিম্পল। এত হাত পা মাথা এত কিছু থাকে না। আবার তুমি যদি ওদের কোষটা দেখো, দেহ কোষ। এখন ভাইয়া, কোষ কি জিনিস? তোমরা ক্লাস 6 হয়তো কোষ নিয়ে টুকটাক পড়াশোনা করছো, বা করো নাই, ধরলাম ফাঁকিবাজি করছো। তো একটু সংক্ষেপে রিক্যাপ করি যে কোষ আসলে কি জিনিস। কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। এটার মানে হচ্ছে আমাদের যে দেহ বা যে কোনো জীবের দেহ আসলে খুবই ক্ষুদ্র 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 কোষ দিয়ে তৈরি হয়। এই ক্ষুদ্র 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 কোষ হয়ে 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 একটা বিশাল জীব দেহ তৈরি হয়। তো এই কোষের মধ্যে আবার অনেক অঙ্গাণু আছে। এই সকল কোষীয় অঙ্গাণুগুলো মিলে একটা কোষ হয়। তো আমরা যদি নেক্সট একটা ছবি দেখি, তোমরা তো ক্লাস 6-এর বইয়ের ছবিটা দেখে থাকতে পারো, ঐতিহাসিক উদ্ভিদ কোষে একটা চিত্র দেখতে পারতেছো। এখানে দেখো যে অনেক অনেক কোষীয় অঙ্গাণু আছে, এই যে কোষ গহ্বর, কোষ প্রাচীর, নিউক্লিয়াস ইত্যাদি ইত্যাদি। এগুলা দেখে ভয় পাওয়ার কিছু নেই, মানে সহজ কথা, দেখো এটা একটা কোষ। এরকম অনেক অসংখ্য কোষ মিলে একটা গাছের শরীর হয়। এবং এখানে আমরা নিউক্লিয়াস দেখতে পারতেছি, যেটাকে কেন্দ্রিকাও বলা হয়। তোমরা পড়বা আরো এটা নিয়ে, হয়তো টুকটাক পড়ছো ক্লাস 6-এর বইতে, ধরলাম পড়নে ফাঁকিবাজি করছো, হোয়াট এভার। তো এরকম অনেকগুলা কোষ নিয়ে উদ্ভিদ দেহ তৈরি হয়। তো দেখো এখানে দেখো, কঠিন একটা অবস্থা, কত কিছু আছে। হ্যাঁ, এই উদ্ভিদ একটা কোষে, উদ্ভিদও কিন্তু একটা উন্নত শ্রেণীর জীব, ঠিক আছে। আবার প্রাণী কোষও আছে, প্রাণী কোষের চিত্রটা নাই এখানে, আমি উদ্ভিদ কোষটা আনলাম। তো কঠিন একটা অবস্থা। কিন্তু যদি নিম্ন শ্রেণীর জীবের দিকে যাও, দেখবা যে ওদের এই যে কোষটা থাকে, দেহের কোষটার গঠন খুবই সিম্পল, এত এত কিছু থাকে না, এত এত অঙ্গাণু থাকে না। তো এর জন্য এদেরকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়, কারণ এদের যে গঠন বলো, কোষের অঙ্গাণু বলো, এগুলা খুব সিম্পল হয়। কোষের গঠন খুব সিম্পল হয়, কোষের সব অঙ্গাণু থাকে না, ওদের দেহ গঠন খুব সিম্পল হয়। তো এগুলোর কারণে ওরা হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। আচ্ছা, তো এখন আমরা জানলাম এতক্ষণ ধরে যে নিম্ন শ্রেণীর জীব কি। এখন আমরা আজকে একটু দেখে নেই যে নিম্ন শ্রেণীর জীবগুলা কারা কারা। কিছু এক্সাম্পল আমরা দেখি। নিম্ন শ্রেণীর কিছু জীব: ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা, এরা হচ্ছে সবাই নিম্ন শ্রেণীর জীব। আরো অনেক অনেক নিম্ন শ্রেণীর জীব আছে, এরা হচ্ছে সহজভাবে আর কি কমন এক্সাম্পল বা উদাহরণ নিম্ন শ্রেণীর কিছু জীবের। এখানে ছবি দেখতে পারতো, অ্যামিবা কি, এগুলো নিয়ে আরো জানবে এই চ্যাপ্টারে।
এখন আমরা চলে যাই চ্যাপ্টারের পড়াশোনায়। আজকের আমরা পাঠ 1 থেকে 2 অণুজীব জগৎ নিয়ে আজকে পড়ব। তো অণুজীব জগৎ নিয়ে যেটা পড়ব, আমরা আগে জেনে নেই অণুজীব জিনিসটা কি। তো এই অণুজীব, এই শব্দটার মধ্যেই কিন্তু আসলে অণুজীব কি কথাটা লুকায় আছে, তাই না? অণুজীব বোঝাই যাচ্ছে যে খুবই ক্ষুদ্র জীব, যে সকল জীবকে খালি চোখে দেখা যায় না, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা ইত্যাদি। অর্থাৎ আমাদের যে পরিবেশে আশেপাশে অনেক ক্ষুদ্র 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 জীব আছে, যাদেরকে আমরা খালি চোখে দেখতেছি না, আমাদের চারপাশে এরা গিজ গিজ করতেছে। তো এরা সবাই কি বলতো, এরা হচ্ছে অণুজীব। তুমি যদি এদেরকে দেখতে চাও, তোমার এরকম একটা যন্ত্র লাগবে। এদেরকে হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র বলা হয়। এটা যদি একটু অ্যানিমেটেড, তবে তোমরা যদি স্কুলের ল্যাবে কোনোদিন ঢুকো, বা 9-10-এ তো ল্যাব করবে, বায়োলজি ল্যাব থাকবে, তখন তোমরা এরকম যন্ত্র দেখতে পারবা। তোমাদের ছবিও আঁকতে হবে আবার এইগুলা। তো এই যন্ত্রগুলা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। এগুলা দিয়ে খুবই 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 ক্ষুদ্র জিনিস দেখা যায়। তো তুমি খালি চোখে যে এদেরকে দেখতে পারবে না, এদেরকে দেখতে তোমার এরকম অণুবীক্ষণ যন্ত্র লাগবে। এর জন্য আবার এদেরকে আণুবীক্ষণিক জীবও বলে। আবার অণুজীবকে আদি জীবও বলা হয়। আচ্ছা, অণুজীবকে আদিজীব বলা হয় কেন? এরা আসলে অনেক, মানে আদিম কাল থেকে এরা আছে সৃষ্টি, ঠিক আছে? ওরা পৃথিবী, ধরো একদম সৃষ্টিকাল থেকেই পৃথিবীতে আছে, এক্সিস্ট করে। ইভেন মানুষের আগের থেকেও ওরা পৃথিবীতে আছে। তো এর জন্য এরা আদিজীব আসলে। যেমন ব্যাকটেরিয়া হচ্ছে আদিজীব। আবার আরেকটা কারণ আছে, ওরা হচ্ছে আদিকোষী জীব। তো আদি কোষ, প্রকৃত কোষ কি, এগুলো নিয়ে এখন পড়াশোনা করবো কিছুক্ষণের মধ্যেই। তো অণুজীবকে আদিজীবও বলা হয়। এই যে অণুজীব সমূহ আছে, অনেক অনেক অণুজীব আছে, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যামিবা, এরা হচ্ছে কি, এরা অণুজীব, খালি চোখে আমরা দেখতে পাই না এদেরকে। আমরা প্রাণী জগতের যে রাজ্য আছে, মনেরা, প্রোটিস্টা, ফানজাই রাজ্যে আমরা এদেরকে দেখতে পাই, বা এদেরকে রাখা হয় আর কি। তো ভাই, মনেরা, প্রোটিস্টা, ফানজাই এগুলা আবার কি জিনিস ভাই? এগুলা এত জটিল জটিল কথা, এগুলা মানে কি? তো তোমরা ক্লাস 6-এ হয়তো জীব জগতের শ্রেণীভাগ পড়ার কথা। মার্কিউলিস এবং হুইটটিগারের সেই ঐতিহাসিক, আহ, মানে তারা যে জীব জগৎকে 5টা বড় শ্রেণীতে বিভক্ত করছে, রাজ্যে বিভক্ত করছে, সেটা। তো দুজন বিজ্ঞানী, ওনারা সমগ্র যে জীব জগৎ আছে, যত জীব আছে, তাদেরকে তাদের কিছু বৈশিষ্ট্য ভিত্তিতে বিভিন্ন রাজ্যে ভাগ করছে। দেখো, সব জীবেরই কিন্তু নিজস্ব কিছু, মানে বৈশিষ্ট্য আছে, বা কি বলবো, যে তাদের কিছু ধর্ম আছে। যেমন গাছ একরকম, গাছও জীব, আবার মানুষ, পশু পাখিও জীব। তো কিন্তু গাছ আর পশু পাখি মানুষ কি এক বলো? আলাদা, কিন্তু তাদের বৈশিষ্ট্যে ভিন্নতা আছে। তো এরকম এদের যে বৈশিষ্ট্যের ভিন্নতা আছে বা সাদৃশ্য আছে, সবকিছু মিলে উনি হচ্ছে এরকম 5টা বড় রাজ্যে ভাগ করছে গোটা জীব জগৎকে, দুজন বিজ্ঞানী। তো একটা হচ্ছে মনেরা, একটা প্রোটিস্টা, ফানজাই, একটা প্লান্টি, একটা অ্যানিমেলিয়া। সো মনেরা, প্রোটিস্টা, ফানজাই এই রাজ্যগুলাতে হচ্ছে তোমরা এই যে অণুজীবগুলা, তাদেরকে দেখতে পারবা। তো এটা 6-এর পড়াশোনা, হালকা একটু রিক্যাপ করে নিলাম। তোমাদের বইতে এই মুহূর্তে নেই, জাস্ট যাতে মানে ক্লাস না লাগে যে আল্লাহ এটা কি ছিল বইতে। তো এই অণুজীব জগৎকে আবার অণুজীব বিজ্ঞানীরা আহ 3টা রাজ্যে ভাগ করছে, বা 3টা শ্রেণীতে ভাগ করছে আসলে। তো অণুজীব বিজ্ঞানী মানে হচ্ছে যারা অণুজীব নিয়ে গবেষণা করে বা পড়াশোনা করে, তারাই হচ্ছে অণুজীব বিজ্ঞানী। তো এই রাজ্য 3টা কি কি? তো রাজ্য 1 হচ্ছে অ্যাকারিওটা বা অকোষীয়। রাজ্য 2 হচ্ছে প্রোকারিওটা বা আদিকোষী। রাজ্য 3 হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃতকোষী। তো এই অ্যাকারিওটা, প্রোকারিওটা, ইউক্যারিওটা এগুলা আবার কি জিনিস, এগুলোর মানে কি? এখন আমরা এগুলো নিয়ে একটু বিস্তারিত জানবো। তো প্রথমে আসে হচ্ছে অ্যাকারিওটা বা অকোষীয়। যে জীব দেহে, যেসব জীব দেহে কোনো কোষীয় গঠন নেই, তাদের অকোষীয় জীব বলে। অর্থাৎ এদের কোষে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, কোষ প্রাচীর, প্লাজমা লেমা কিছুই থাকে না, যেমন ভাইরাস। এই মাত্রই আমরা হচ্ছে কোষ দেখলাম, একটা কোষের চিত্র দেখলাম। তো কোষের চিত্রে আমরা দেখলাম যে কোষে অনেক অনেক অঙ্গাণু থাকে, অনেক কিছু থাকে। তো এদের এই শ্রেণীর যে জীব, মানে অ্যাকারিওটা যে জীবগুলা, এদের কোষ এতটাই মানে নিম্ন শ্রেণী হয়, এতটাই ফালতু হয়, যে এদের কোষের কোনো গঠনই নেই, একেবারে কোষের কিছুই থাকে না। কোষের যে বিভিন্ন অঙ্গাণুগুলা থাকে, এগুলা কিছুই থাকে না। তো ভাইরাস হচ্ছে অ্যাকারিওটা, বহুকোষীয় একটা জীব।
আবার এসব জীব এতই ক্ষুদ্র যে সাধারণ আলো অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। তো অনেক ধরনের মাইক্রোস্কোপ অণুবীক্ষণ যন্ত্র হয়। মাত্র একটা মাইক্রোস্কোপে যে ছবি দেখাইলাম এটা হচ্ছে এক ধরনের, এটা হচ্ছে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র, যেটা তোমরা হয়তো স্কুলে ল্যাব করতে গেলে দেখতে পাবা, যখন 9-10 উঠবা ল্যাব থাকবে। তো এগুলা চেয়েও আরো অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র পাওয়া যায়। তো এরকম অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। তো সেগুলো দিয়ে আরো 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 অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জীব দেখা যায়। তো তুমি যদি ভাইরাস দেখতে চাও, তোমার আসলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র লাগবে। তোমরা এরকম সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রে আসলে ভাইরাস দেখতে পারবা না। পরে চলে আসি আমরা ইউক্যারিওটা বা আদিকোষী জীবে। যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারা এই প্রোক্যারিওটা বা আদিকোষী জীব। মানে এদের কোষের যে নিউক্লিয়াস এটা সুগঠিত হয় না। তোমরা হয়তো নিউক্লিয়াস নিয়ে টুকটাক ক্লাস 6-এ পড়ে থাকতে পারো, যদি না পড়ে থাকো বা ফাঁকিবাজি করে থাকো। একটু শর্ট রিক্যাপ করে দিই। নিউক্লিয়াস হচ্ছে কোষের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এটাকে কোষের কেন্দ্রিকা বলা হয় আর কি। মানে এতটাই কেন্দ্রিকা বলা হইতেছে, মানে কি বুঝতেছে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো এদের যে কোষের নিউক্লিয়াস এটা সুগঠিত হয় না। মানে একটা নিউক্লিয়াসেরই আবার অনেক অনেক পার্ট আছে একটা সুগঠিত নিউক্লিয়াসের। নিউক্লিয় প্লাজম থাকে, নিউক্লিয় ঝিল্লি থাকে, তারপরে ভিতরে একটা তরল থাকে, তারপরে ক্রোমোজোম থাকে, এগুলো ঠিক মতো থাকে না আর কি। তো এদের নিউক্লিয়াসটা যেহেতু সুগঠিত না, তাই এরা হচ্ছে আদিকোষী জীব বা প্রোক্যারিওটা। মানে এদের কোষটা সবচেয়ে প্রাচীন, সবার আগে এদের কোষ আসছে। তো আদিকোষী জীব হচ্ছে কি ব্যাকটেরিয়া, এটা মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ আসতে পারে যে প্রোক্যারিওটা বা আদিকোষী জীব কোনটা। তো এটা উত্তর হবে যে ব্যাকটেরিয়া। এখন আমরা আসি ইউক্যারিওটা বা প্রকৃতকোষী জীব। আচ্ছা, যেসব অণুজীবের কোষে কেন্দ্রিকা সুগঠিত তারা ইউক্যারিওটা বা প্রকৃতকোষী জীব। মানে সহজ, কোষে নিউক্লিয়াসটা সুগঠিত হয় এদের, শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া এদের কোষগুলা হচ্ছে সুগঠিত হয়, তাই ওরা হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃতকোষী জীব। এখন কিছু প্রশ্ন উত্তর আমরা জানি, এইটুকু যে পড়লাম এখান থেকে কি প্রশ্ন আসতে পারে। অণুজীব কাকে বলে, মাত্র আমরা সংজ্ঞা দেখলাম। অণুজীব জগৎকে কয়টি রাজ্যে ভাগ করা হয়েছে এবং কি কি ব্যাখ্যা করো। 3টা রাজ্যে ভাগ করা হয়, ইউক্যারিওটা, প্রোক্যারিওটা এবং অ্যাকিরিওটা, এই 3টা রাজ্যে ভাগ করা হয়েছে। ওদের সংজ্ঞা দিবা, এক্সাম্পল দিবা। তারপরে অ্যাকারিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা জীব বলতে কি বুঝো, তারপরে এক্সাম্পল গুলা মাত্র বললাম প্রোক্যারিওটা জীব কোনটা, এগুলো আসতে পারে, এগুলো এক্সাম এমসিকিউ আসতে পারে, এবং ক খ যে থাকে ছোট প্রশ্ন উত্তরগুলো সেগুলোতে আসতে পারে। সো ইম্পর্টেন্ট, পড়বা। তো এই ছিল আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাও কেমন লাগছে। ভালো না লাগলেও বলো কেমন লাগছে আসলে ভিডিওটা। এবং প্লিজ, ইফ ইউ লাইক দিস ভিডিও, লিভ এ লাইক। এবং এরকম আরো ভিডিও পেতে, সামনে লেসেন্সগুলো পেতে সাবস্ক্রাইব করো। ইনশাল্লাহ পরের লেকচারে আমরা এই চ্যাপ্টারে আরো বাকি অংশগুলো কভার করব। তো এইটুকু যে পড়াইছে, এখন তোমাদের কাজ কি, তোমরা এই লেকচারটা দেখবা, দেখে দেন তোমাদের যে বিজ্ঞান বইটা আছে সেটা তোমরা এই পার্টটা, মানে পার্ট 1 থেকে 2টা রিডিং দিবা। ইনশাল্লাহ এই ভিডিওটা দেখে তোমরা যদি বুঝে থাকো, তাহলে ওইটুকু পার্ট এখন তোমরা পরে খুব সিম্পলি বুঝতে পারবা এবং তোমরা আরো ইজিলি মনে করতে পারবা। তো এইটুকু হচ্ছে তোমাদের কাজ। সো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।